পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তুলতে দেশবাসীর আস্থা ও আশীর্বাদী প্রধান পাথেয়। তিনি আজ হরিয়ানার রেওয়ারিতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় পরিষদ ডিএসি 4,560 কোটি টাকার অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে। ডিজিসিএ বিমান চলাচল সংক্রান্ত নিয়ম অমান্য করার জন্য এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিশ জারি করেছে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক জেলবন্দি অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজও উত্তাল। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে যেতে গেলে বাধার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হন। পরে রাজ্যপালের কাছে তারা রিপোর্ট পেশ করেছেন। এই ঘটনা নিয়ে জাতীয় তফসিলি কমিশন রাষ্ট্রপতির কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। এশিয়ান টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা দল সেমিফাইনালে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে রূপান্তরিত করতে দেশবাসীর আস্থা ও আশীর্বাদই প্রধান পাথেয় হবে। হরিয়ানার রেওয়ারিতে তিনি আজ নগর পরিবহন, স্বাস্থ্য, রেল ও পর্যটন ক্ষেত্রে 9,700 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে ভাষণ দেন। 10 वर्षों में भारत 11वें नंबर से ऊपर उठकर 5वें नंबर की आर्थिक महाशक्ति बना। ये भी आपके आशीर्वाद से हुआ। अब मुझे आने वाले सालों में भारत को दुनिया की तीसरी सबसे बड़ी आर्थिक ताकत बनाने के लिए आपके आशीर्वाद चाहिए। দেশজুড়ে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে রেওয়ারিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এছাড়া রোহতাক মেহরাব হানসির মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধন ও নতুন ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন। কুরুক্ষেত্রে নবনির্মিত অনুভব কেন্দ্র জ্যোতিষার নামে একটি জাদুঘরেরও তিনি উদ্বোধন করেছেন। এর আগে শ্রী মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত বিকশিত রাজস্থান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই কর্মসূচি চলাকালীন তিনি 17,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে তা উৎসর্গ করেন। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় পরিষদ ডিএসি 4,560 কোটি টাকার অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে। ভারতীয় সেনা ও উপকূলরক্ষী বাহিনীর সামরিক ক্ষমতা আরও বাড়িয়ে তুলতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে আজ ডিএসির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সামরিক খাতে নতুন এই অধিগ্রহণ প্রস্তাবের মধ্যে রয়েছে নতুন প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মাইন, এয়ার ডিফেন্স ট্যাকটিক্যাল কন্ট্রোল রেডার, ভারী টর্পেডো, মাঝারি মানের যুদ্ধ বিমান এবং ফ্লাইট রিকুয়েলার এয়ারক্রাফট। অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ বিমান চলাচল সংক্রান্ত নিয়ম অমান্য করার জন্য এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিশ জারি করেছে। মুম্বাই বিমানবন্দরে হুইল চেয়ারের অভাবে এক যাত্রীর দুর্ভাগ্যজনক মৃত্যুর পরেই উড়ান সংস্থার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল। এয়ার ইন্ডিয়াকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ডিজিসিএর পক্ষ থেকে সমস্ত এয়ারলাইন সংস্থাকে যাত্রীদের জন্য পর্যাপ্ত হুইল চেয়ারের বন্দোবস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভিন্নভাবে সক্ষম ও চলৎশক্তিহীন ব্যক্তি এবং বয়স্কদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি বিমানবন্দরের টার্মিনালে এই হুইল চেয়ারের বন্দোবস্ত রাখা এয়ারলাইন্স সংস্থাগুলির জন্য বাধ্যতামূলক। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক জেলবন্দি অ্যালেক্সি নাভালনির মৃত্যু হয়েছে। 47 বছর বয়সী এই বিরোধী রাজনীতিবিদকে আর্টিক সার্কেল জেলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। 2021 সাল থেকে নাভালনি ওই কারাগারেই বন্দী ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ অবশ্য উদ্দেশ্য প্রণোদিত বলেই বিশেষজ্ঞদের অভিমত। গত আগস্টে আবার তার বিরুদ্ধে এক সন্ত্রাসবাদী সংগঠনকে অর্থ যোগানোর অভিযোগ আনা হয়। নাভালনি তা অস্বীকার করলেও তাকে আরো 19 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নাভালনির মা লুদমিলা বলেছেন, গত 12 ফেব্রুয়ারিও এক ভিডিও কলে তাকে সুস্থ অবস্থায় দেখা গিয়েছিল। তারপর হঠাৎ কি ঘটল সেই প্রশ্ন তুলেছেন তিনি। স্ত্রী ইউলিয়া জানিয়েছেন, এই মর্মান্তিকর ঘটনা সত্যি কিনা তা তার সঠিক জানা নেই। তবে এই ধরনের কিছু ঘটে থাকলে পুতিন, তার সহযোগী ও তার সরকার সকলেই তার জন্য দায়ী থাকবে। অন্যদিকে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, খবরের সত্যতা যাচাই করতে তার আইনজীবী সাইবেরিয়ায় যাচ্ছেন। ইয়ামাল ও নেনেট জেলার ওই কারাগার সূত্রে জানা গেছে, আজ প্রাতঃভ্রমণের পর নাভালনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে চিকিৎসার জন্য এক মেডিকেল টিম সঙ্গে সঙ্গেই কারাগারে পৌঁছয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, নাভালনির মৃত্যুর সংবাদ সঠিক হলে তার জন্য পুরোপুরি দায়ভার বর্তাবে রাশিয়ার ওপরে। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন, যা ঘটেছে তার জন্য যে পুতিন সরকারই দায়ী সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, রুশ রাষ্ট্রপতির কট্টর বিরোধিতা করায় নাভালনিকে 2020 আগস্টে সাইবেরিয়া সফর শেষে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়। এই বিষ প্রয়োগে মৃতপ্রায় নাভালনি জার্মানিতে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন। তারপর 2021 জানুয়ারিতে তিনি আবার দেশে ফিরে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। পাকিস্তানে আগামীকাল দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। আদিয়ালা জেলে পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার পর দলের বর্ষিয়ান নেতা ব্যারিস্টার গোহর আলী খান সমস্ত রাজনৈতিক দলকে, যারা এই নির্বাচনে রিগিং হয়েছে বলে বিশ্বাস করে, আগামীকালের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে রাজ্যের পরিস্থিতি আজও উত্তাল। সরেজমিনে খতিয়ে দেখতে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে। তারা আজ সেখানে যেতে গেলে রামপুরে পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়ে, তারপরে সেখান থেকে ফিরে আসতে হয়। কলকাতায় এসে দলের সদস্যরা রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে সমগ্র বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সন্দেশখালী যেতে গিয়ে তারা কিভাবে প্রশাসনের কাছে বাধা পেয়েছেন এবং ভিডিও কলের মাধ্যমে সন্দেশখালীর মহিলারা নির্যাতনের যে চিত্র তাদের সামনে তুলে ধরেছেন, তাও রাজ্যপালের কাছে রিপোর্ট আকারে পেশ করেন দলের সদস্যরা। ফ্যাক্ট ফাইন্ডিং দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী সাংবাদিকদের বলেন, তারা আজ অর্ধেক রাস্তা থেকে ফিরে এলেও আগামী দিনে আদালতের অনুমতি নিয়েই সন্দেশখালী যাবেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। राज्यपाल जी भी बहुत दुखी हैं, सभी बात उन्होंने सुनी, बीच रास्ते से नहीं लौटेंगे। हम लोग उच्च न्यायालय में अर्जी करेंगे कि कानूनी तौर पे हमें वहाँ पे जाने की अनुमति दे, और हम लोग संदेशखाली जाके रहेंगे। संदेशखाली में जिस तरह से महिलाओं के साथ, बच्चियों के साथ, वहाँ के नई बहुओं के साथ जो अत्याचार हुआ है टीएमसी के गुंडों के द्वारा, पुलिस के द्वारा, उसको हम उजागर भी करना चाहते हैं। और उस बेटी बहू को न्याय मिले, कानूनी लड़ाई लड़के कानूनी तरीके से ही हम जरूर जाएंगे और उसे न्याय दिलाएंगे। এদিকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে পুলিশি বাধার মুখে পড়তে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলকেও। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অধীরবাবু, আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেস নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী সমর্থকেরা। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর কংগ্রেস কর্মীরা সেখান থেকে ফিরে আসেন। অধীরবাবুও বলেছেন তারা আবার সন্দেশখালী যাবেন। অন্যদিকে রাজ্য সরকার সন্দেশখালীর ঘটনায় কোন রকম প্ররোচনা বা উস্কানি বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে জাতীয় তফসিলি কমিশন আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। কমিশনের এক প্রতিনিধি দল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে সেই রিপোর্ট পেশ করে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন। সন্দেশখালীর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। এক আইনজীবী আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানান। এদিকে ডিআইজি সিআইডি সোমা দাসের নেতৃত্বে 10 সদস্যের রাজ্য পুলিশের বিশেষ মহিলা দল আজ দুপুরে আবার সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার হাতে থাকা বন দপ্তরের দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার হাতে তুলে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন 8 জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন। এদের মধ্যে 5 জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এবং 3 জন কংগ্রেসের। রিজার্ভ ব্যাংক আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকিং পরিষেবার চূড়ান্ত সময়সীমা 15 মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এর আগে এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 29 ফেব্রুয়ারি। শীর্ষ আদালতের এক বিবৃতিতে আজ জানানো হয়েছে, বৃহত্তর জনস্বার্থে বিশেষ করে ব্যবসায়ীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। মালয়েশিয়ার শাহ আলমে আয়োজিত এশিয়া টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা দল সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে তারা হংকংকে 3-0 হারিয়ে দেয়। এই জয়ের ফলে ভারত অন্তত একটি ব্রোঞ্জ পদক সুনিশ্চিত করল, যা এই প্রতিযোগিতায় দেশের প্রথম পদক হতে চলেছে।
রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে গেছে। 5 উইকেটে 326 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত প্রথম ইনিংসে 445 রান করে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।